নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে ছোট্ট খবরটি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার মেগা শুনানি রয়েছে আগামীকাল। তো সময় যত গড়াচ্ছে ততই কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা যোগ্য বা যারা হয়তো অযোগ্য সেই সমস্ত সকল ক্যান্ডিডেটদের মধ্যেই কিন্তু একটা উদ্বেগ রয়েছে, এবং যারা অযোগ্য তারা নিজেরা নিশ্চয়ই সেটা জানেন যে তারা কিভাবে চাকরি পেয়েছেন। কেননা এই চাকরির সূত্র ধরেই কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে প্রচুর টাকা পয়সা উদ্ধার হয়েছে এবং ইতিমধ্যেই তারা জেলও খেটেছেন, সেটা আপনারা সকলেই জানেন। এই যে মামলাটি আগামীকাল হিয়ারিং হতে চলেছে, এই মামলাতে কিন্তু বিভিন্ন পক্ষ তাদের কিন্তু নিজস্ব যে আগ্রহ সেই আগ্রহ নিয়ে তারা কিন্তু ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছে। সেই রকমই আপনারা জানেন যে সংগ্রামী যৌথ মঞ্চ যারা কিন্তু রাজ্য সরকারের যে বিভিন্ন রকম বঞ্চনা তার বিরুদ্ধে বা বিভিন্ন রকম দুর্নীতি তার বিরুদ্ধে কিন্তু সোচ্চার হয়েছেন বিভিন্ন সময়। তো ভাস্কর ঘোষবাবু আজকে একটা উল্লেখযোগ্য মন্তব্য করলেন যে সুপ্রিম কোর্টের নাকি সেই অধিকার রয়েছে যে যদি এসএসসি সেগ্রিগেশনের দায়িত্ব না নেয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট স্পেশাল কোনো কমিটি গঠন করে দিতে পারে যার দ্বারা সেই সেগ্রিগেশন করা সম্ভব হবে, এবং সেইটাও কিন্তু সুপ্রিম কোর্ট যাতে রায় দেন সেই বিষয়ে তারা আগামীকালকে তারা সুপ্রিম কোর্টে তারা জানাবেন। এবং তিনি যারা যোগ্য ক্যান্ডিডেট আছেন তাদেরকেও কিন্তু এক ছাতার তলায় আসতে বলেছেন, তাদেরকেও বলেছেন একত্রিত হয়ে তাদেরকেও কিন্তু এই দাবি আদালতের কাছে এবং এসএসসির কাছে জানানো যে তাদের যেন কোনোভাবেই কোনো রকম ক্ষতি না হয় বা তাদের চাকরিটা যেন না যায়। এবং এই বিষয়ে যারা যোগ্য ক্যান্ডিডেট ইন সার্ভিস চাকরি করছেন তাদের পাশে দাঁড়িয়ে এবং যারা যোগ্য বঞ্চিত তাদের জন্য তাদের হয়ে লড়াই করার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য তিনি সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। তো তার বক্তব্য আমরা শুনে নেব। নমস্কার। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আগামী কালকের যে শুনানি সেই শুনানির উপলক্ষে আমরা এখন সুপ্রিম কোর্টে এসেছি। আমার সাথে এসেছে ইন্দ্রজিৎ মণ্ডল। প্রথম যেদিন এই রায় হাইকোর্টে দেওয়া হয় সেদিন সংগ্রামী যৌথ মঞ্চের যে বক্তব্য ছিল এখন দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টও সেই বক্তব্যে সায় দিচ্ছে। আমরা প্রথম দিনই বলেছিলাম যে এই প্যানেলে চাকরি পাওয়া অধিকাংশ জনই যেমন দুর্নীতিগ্রস্ত নন তেমনি সকলেই কিন্তু স্বচ্ছ নন। তাই যারা টেন্টেড ক্যান্ডিডেট, যারা দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি পেয়েছেন তাদেরকে শনাক্তকরণ করে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করার কাজ এসএসসি করুক, এবং সেই নিয়ে আমরা আন্দোলনও করেছি। এবং সেই জায়গাতে যারা এই দুর্নীতির ফলে যারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন তাদেরকে সুযোগ দেওয়া হোক, এবং যারা নিজের মেধার যোগ্যতাতে চাকরি পেয়েছেন যোগ্যতার প্রমাণ দিয়ে তাদেরকে নির্দোষ করে সামাজিকভাবে তাদের যে সম্মানহানি হয়েছে তার থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হোক, এবং তাদেরকে এই আইনি জটিলতা থেকে মুক্তি দেওয়া হোক। আমাদের যে মামলা আছে সেই মামলাতেও আমাদের এই বক্তব্যই থাকবে। আমরা চাই না যে পুরো প্যানেলের সবাই যে যোগ্য সে কথা বলতে, কিন্তু যেখানে সিবিআই এবং এসএসসি সিবিআই সুনির্দিষ্টভাবে যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করে দোষী বলে সাব্যস্ত করেছেন তাদের বিরুদ্ধে আমরা চাইব যে সুপ্রিম কোর্টও ব্যবস্থা নিক। আমাদের পক্ষ থেকে সেই শুনানি থাকবে, এবং যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে যেন আগামী কালকের রায়ের পরেই মামলার শুনানির পরেই তাদেরকে আর টানা হেঁচড়া না করা হয়, তাদেরকে যেন মুক্তি দেওয়া হয়। যদি আরও তদন্ত চলে সেই তদন্ত চলতেই পারে, সেটা সুপ্রিম কোর্ট যেটা ঠিক করবেন সেটা হবে। আর এসএসসি যদি দায়িত্ব না নিতে চায় তাহলে সুপ্রিম কোর্টের কিন্তু সেই ক্ষমতা আছে। সুপ্রিম কোর্ট আলাদা করে কমিটি কনস্টিটিউট করে এই পৃথকীকরণের কাজটা করুক এবং এসএসসিকে চাপ দিয়ে নির্দেশ দিক এই কাজ করাতে। তারা নিয়োগ দিয়েছেন, তারা খুব ভালো করেই জানেন তারা দুর্নীতি করেছেন নিজেরা থেকে, কারণ এসএসসির যিনি চেয়ারম্যান ছিলেন তৎকালীন সময়ে তাকে এই দুর্নীতির অভিযোগে জেল খাটতে হয়েছে। সুতরাং তাদের পক্ষে দুর্নীতিগ্রস্তদের খুঁজে বের করা খুব একটা কঠিন কাজ নয়। যেটা দরকার সেটা হচ্ছে সদিচ্ছা, এবং এই জায়গাতে আমার মনে হয় যে যারা যোগ্য ক্যান্ডিডেট আছেন তাদের সমস্ত কিছু ভুলে এক জায়গায় এসে এসএসসির উপর চাপ বজায় রাখারও প্রয়োজন আছে। আগামীকাল আমরা সকলেই তাকিয়ে থাকবো সুপ্রিম কোর্টের দিকে, আমাদের আইনজীবীরা প্রস্তুত আছে। নমস্কার।